আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বুয়েট শিক্ষার্থীদের 3 দফা দাবি আদায় না হওয়ায় লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা। বুধবার সকাল 10টা থেকে শাহবাগে আবারও অবস্থান। নির্বাচন বয়কট করলে ভবিষ্যৎ রাজনীতি থেকে তারাই মাইনাস হবে বলছে বিএনপি। জুলাই সনদের আইনি প্রক্রিয়া ফেব্রুয়ারির মধ্যে হলে নির্বাচনে আপত্তি নেই এনসিপি। ডাকসু নির্বাচনে ভোটের দিন থাকবে বাড়তি নিরাপত্তা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে 7 পয়েন্টে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে শাইখ সিরাজের তথ্যচিত্র জুইফুল সাবিনা ইয়াসমিন চ্যানেল আই এ প্রচার 5ই সেপ্টেম্বর। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নীলফামারীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজে সাজানোর উদ্যোগে সর্বস্তরের অংশগ্রহণ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। 3 দফা দাবি আদায় না হওয়ায় বুধবার সকাল 10টায় সন্ত্রাস ও বৈষম্য বিরোধী লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লং মার্চে অংশ নিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান নেওয়ার আহ্বান জানান বুয়েটের শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার বিকেল 3টা থেকে 5 ঘন্টা শাহবাগে অবস্থান করেন শিক্ষার্থীরা। রিয়াজ ইসলামের রিপোর্ট। 3 দফা দাবিতে বিকাল 3টায় শাহবাগে পূর্বঘোষিত ব্লকেট অফ ইঞ্জিনিয়ার্স কর্মসূচি শুরু করেন বুয়েট সহ বেশ কয়েকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের অবরোধে শাহবাগ মোড় সহ আশপাশের এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল। নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 33% কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ চান আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই যে বিএসসি পদটা, বিএসসি ইঞ্জিনিয়ারিং যে সেক্টরটা, এটাতে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারদের কাছে আসা উচিত। সেখানে ডিপ্লোমারা যদি ধরে রাখে তাহলে আসলে আমরা কেমন সহযোগিতা পাবো। বিশের পর সেখানে কোটার জন্য আমরা প্রাণ দিল আমাদের আবু সাইদ মুগ্ধ। এরপরের বাংলাদেশ যদি রোকন ভাইকে এত বড় থ্রেট খেতে হয়, তাদের জীবনের বাজি রাখতে হচ্ছে এখন, এটা আসলে কোনোভাবেই কাম্য না। তাই আমাদেরকে রাজপথে নেমে আসছে। এখানে তো একটা বড় রকমের বৈষম্য হয়ে যায়, তাই না? যে আমরা কতটা কষ্ট করে একটা জিনিস অর্জন করতেছি এবং তারা কোনো কষ্ট ছাড়াই সেই জিনিসটা অর্জন করতেছে। রাত 8টা পর্যন্ত আলটিমেটাম থাকলেও সরকারের পক্ষ থেকে আশ্বাস না পেয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে লং মার্চের ঘোষণা দিয়ে মঙ্গলবার অবরোধ তুলে নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের এবং সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থীবৃন্দ এবং প্রকৌশলীরা সন্ত্রাস এবং বৈষম্য বিরোধী লং মার্চে ঢাকামুখী অংশগ্রহণ করবে। আগামীকাল সকাল 10টায় শাহবাগে সন্ত্রাস এবং বৈষম্য রোধে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করছি। গত 6 মাস ধরে 3 দফা দাবিতে আন্দোলন করছেন বুয়েট সহ সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের 4টি আসন পুনর্বহাল চেয়েছে এলাকাবাসী। একটি করে আসন কমে আসায় জেলাগুলো উন্নয়ন বঞ্চিত হয়েছে বলে দাবি তাদের। ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় খসড়া সীমানার পক্ষে বিপক্ষে দাবি এবং আপত্তি তুলে ধরেছেন প্রতিনিধিরা। নাজিব বেকের রিপোর্ট। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত খসড়া সীমানার দাবি ও আপত্তি নিয়ে তৃতীয় দিনের শুনানি ছিল ঢাকা বিভাগের বিভিন্ন জেলার আসনগুলো নিয়ে। 2001 সালের মতো 4টি আসন পুনর্বহালের দাবি জানায় মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ। দাবি ও আপত্তি জানানো হয় নরসিংদীর পক্ষ থেকেও। আমাদের যে উন্নয়নের বরাদ্দগুলো যেগুলো আসে সেগুলি সঠিকভাবে বন্টন হয় না। জনসাধারণের কোনো বিন্দুমাত্র কোনো কাজই তারা করতে পারছে না। এর জন্য আমরা চাচ্ছি যে এলাকাবাসীর দিকে তাকিয়ে যেন এটা 4টা আসনে ফিরে নেওয়া হয়। আমাদের সংসদীয় আসন পূর্বে ছিল 4টি, সেটাকে 3টি করা হয়েছে। এটাকে বৈষম্যমূলকভাবে রাজনৈতিক বিবেচনায় আমাদের 4টি আসনকে কমিয়ে 3টি আসন করা হয়েছে। আমরা আজকে বলেছি যে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আবারও যাতে নরসিংদী 3 মানে শিবপুরে এটাকে এই 3টা ইউনিয়নকে অ্যাটাচ করা হয়।
খসড়া তালিকায় গাজীপুরের একটি আসন বৃদ্ধি করায় ইসির প্রতি কৃতজ্ঞতা জানায় প্রতিনিধিরা। বিজ্ঞ নির্বাচন কমিশন বাস্তবতার প্রেক্ষিতে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে 5টির জায়গায় 6টি আসন আমাদেরকে উপহার দিয়েছেন। বিকালে শুনানি হয় ঢাকা জেলার 13টি আসনের সীমানা নিয়ে। আমাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে বুড়িগঙ্গার ওপরে কেরানীগঞ্জের সাথে সংযুক্ত করা হয়েছিল, স্বৈরাচারী সরকার সেটা করেছিল। আমরা দীর্ঘদিন ভুক্তভোগী হয়েছি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য 300টি আসনের মধ্যে 40টির সীমানায় পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ফেব্রুয়ারিতে রমজানের এক সপ্তাহ আগে নির্বাচন হবে এ নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, কোনো দল নির্বাচন বয়কট করলে তারা ভবিষ্যৎ রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর সাথে জোট করার সম্ভাবনা নেই, তবে বেশ কয়েকটি ইসলামী দলের সাথে জোট হওয়ার আলোচনা চলছে। মনিল হাসানের রিপোর্ট। গুলশানের নিজ বাসভবনে নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানান তিনি। আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে যারাই কথা বলবে তারা জাতীয় রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তখন সেই ঝুঁকি যদি কোনো রাজনৈতিক দল নিতে পারে, আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছে সেটাকে শক্তিতে পরিণত করে আগামী দিনে সুষ্ঠু, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন অনুষ্ঠান করি। তিনি বলেন, জামাতের সাথে জোটের সম্ভাবনা নেই। আমরা বারবারই বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যান্য দলের ক্ষেত্রে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে সঙ্গী ছিলেন তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। বেশ কয়েকটি ইসলামী দলের সাথে আমাদের আলোচনা আছে, আলোচনা চলছে, যারা বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। অন্তর্বর্তী সরকারের আমলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলেই জানান এই নেতাগুলোর মাধ্যমে আমরা। মনিল হাসান, চ্যানেল আই, ঢাকা। দেখলেন মনিল হাসানের রিপোর্ট। জুলাই সনদের আইনি প্রক্রিয়া ফেব্রুয়ারির মধ্যে হলে এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে মঙ্গলবার রাতে এনসিপির 8 সদস্যের প্রতিনিধি দল বেইজিং যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এখন পর্যন্ত জুলাই সনদের আইনি প্রক্রিয়া শেষ হয়নি। ফেব্রুয়ারির মধ্যে সনদের আইনি প্রক্রিয়া শেষ হলে নির্বাচন নিয়ে এনসিপির কোনো আপত্তি নেই। প্রতিনিধি দল বেইজিং ও চিংচং শহরে যাবেন। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতাদের সাথেও সাক্ষাতের কথা রয়েছে এনসিপি প্রতিনিধি দলের। আমরা আমাদের যে রাজনৈতিক অবস্থান সেটি বারবারই ব্যক্ত করেছি যে জুলাই সনদ তার আইনি ভিত্তির মাধ্যমে আমরা একটি গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন একই সাথে চাচ্ছি। আমরা বলেছি যে যদি এই কাজটি জুলাই সনদের এই আইনি ভিত্তি যদি যত দ্রুত দেওয়া যাবে নির্বাচনের পথে আমরা আরও তত দ্রুত আগাবো। যদি ফেব্রুয়ারির মধ্যে এই কাজটি করা সম্পূর্ণ হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরাও প্রস্তুত। কিন্তু জুলাই সনদের নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো উদ্যোগ কিন্তু দেখছি না। তো সেই জায়গা থেকে আমরা বলেছি যে সংস্কারকে পাশ কাটিয়ে যদি নির্বাচনের দিকে গেলে আসলে সেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে। ফলে যত দ্রুত আমরা জুলাই সনদের বিষয়টা সুরাহা করতে পারবো তত দ্রুত আমরা নির্বাচনের দিকে যেতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে ভোটের দিন 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া প্রবেশ মুখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে 7টি পয়েন্টে সেনাবাহিনী মোতায়েন করা থাকবে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু ও হল সংসদের ভিপি ও জিএস প্রার্থীদের সাথে আচরণবিধি নিয়ে বৈঠকে এসব কথা জানায় কমিশন। পরে আনুষ্ঠানিক প্রচার কাজ শুরু করেন প্রার্থীরা। লাইলা নসিরের রিপোর্ট।
দাবি ছিল। সিনেট ভবনে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদের ভিপি প্রার্থীদের সামনে নির্বাচন নিয়ে বেশ কড়া বিধিনিষেধের কথা জানালো নির্বাচন কমিশন। ভোটদান সুষ্ঠু করতে 3 স্তর নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের কথা জানান তারা। মেইন 7টি এন্ট্রি পয়েন্টে আর্মি তাদের অবস্থান নিয়ে থাকবেন স্ট্রাইকিং ফোর্স হিসাবে। ভোট দান সম্পন্ন হওয়ার পরে ভোট কেন্দ্রগুলো আর্মি দ্বারা কর্ডন করা হবে। সুষ্ঠুভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্প্রীতি রেখে সম্মান রেখে আমরা এই নির্বাচনটি শেষ করব। বৈঠকের পর আনুষ্ঠানিক প্রচার শুরু করে প্যানেলগুলো। এ সময় আচরণবিধি নিয়ে কমিশনের সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানান প্রার্থীরা। এই 8টি ভোট কেন্দ্রের মধ্য দিয়ে কোনোভাবে 40,000 স্টুডেন্টের ভোট কাস্টিং কোনোভাবেই সম্ভব নয়। ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার স্বার্থে অতি দ্রুত ভোট কেন্দ্র বাড়ানো হোক। আমরা চাই যে অন্তত 3-4 দিন 5 দিন আগ থেকে যেন গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো রিশিডিউল করা হয়। যে নির্বাচন কমিশন শুধুমাত্র ফরম্যালিটি মেনটেনের জন্য নিজেরা কোনো মিটিং তারা অ্যারেঞ্জ করেন, নিজেরা এসে নিজের কথাবার্তা বলেন, আমাদেরকে কোনো কিছু বলার সুযোগ দেন না। শেষে যাদের কিছু ধরা স্টক ভোট আছে, যাদের জাতীয় রাজনীতির প্রভাবের উপর ভিত্তি করে অন্যভাবে ভোট ম্যানিপুলেট করার সুযোগ আছে, নির্বাচনটা মূলত তাদের জন্যই হচ্ছে। মনে হচ্ছে ওই ছাত্র সংগঠন যেভাবে কোনো কিছুকে ডিফাইন করতেছে ওইভাবে সব কিছু সেট হচ্ছে। তো এইভাবে যদি চলতে থাকে আলটিমেটলি লেভেল প্লেইং ফিল্ডের যে কথা বলছে সেটা নিশ্চিত করা অনেক কঠিন হয়ে যাবে। দুপুরের পর মোট 471 জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে কমিশন। 471 জন আমাদের চূড়ান্ত বৈধ প্রার্থী হিসাবে ডাকসু 2025 নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন। 7 সেপ্টেম্বর রাত 11টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনের জীবন, কর্ম ও সঙ্গীত নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তার পরিকল্পনা, পরিচালনা ও সঞ্চালনায় উঠে এসেছে সাবিনা ইয়াসমিনের জীবনের বহু অজানা তথ্য। জুইফুল সাবিনা ইয়াসমিন আগামী 5 সেপ্টেম্বর চ্যানেল আইয়ের পর্দায় প্রচার করা হবে। বিস্তারিত রয়েছে জাকি আক্তারের রিপোর্টে। বাংলা গানের কোকিল কণ্ঠী সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন, যিনি 5 দশকের বেশি সময় ধরে আধুনিক ও সিনেমার গানে কণ্ঠ দিয়ে দেশের মানুষকে উপহার দিয়েছেন হাজারো জনপ্রিয় গান। কিংবদন্তি এই কণ্ঠশিল্পীর জীবন, কর্ম ও সঙ্গীত নিয়ে প্রামাণ্যচিত্র জুইফুল সাবিনা ইয়াসমিন নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, যিনি এই প্রামাণ্যচিত্রটির পরিকল্পনা ও সঞ্চালনাও করেছেন। 2 ঘন্টা 48 মিনিটের প্রামাণ্যচিত্রে সাবিনা ইয়াসমিন প্রথম গান গেয়ে কত পারিশ্রমিক পেয়েছিলেন, দিলশাদ থেকে কিভাবে বাংলা গানের কোকিল সাবিনা ইয়াসমিন হয়ে উঠলেন, সেই সব অজানা বহু তথ্য উঠে এসেছে। বিশাল এই কর্মযজ্ঞের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাতে জুইফুল সাবিনা ইয়াসমিনের বিশেষ প্রদর্শনী চ্যানেল আই কার্যালয়ে শাইখ সিরাজের সঙ্গে বসে প্রদর্শনী উপভোগ করেন সাবিনা ইয়াসমিন। প্রামাণ্যচিত্র দেখে আবেগ আপ্লুত হয়ে সাবিনা ইয়াসমিন বলেন, এই কাজটি করতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। উনি এতদিন ধরে এত কাজ করে এত কষ্ট করে এভাবে যে এটা খাড়া করেছেন, এভাবে আমি তো ভাবিনি। যেমন আমি যেরকম 7 জন ছেলেমেয়ের গান শুনছিলাম যখন আমার সামনে, তো ওটা তো একসঙ্গে শুটিং হয়েছে। আমি ভেবেছিলাম কি সবাই বোধহয় একসঙ্গে গাইবে, একটার পর একটা গাইবে, কিরকম লাগবে না লাগবে। এখন তো আমি নিজে এটুকুন দেখি আমি তো অবাক হয়ে যাচ্ছি যে কোথা থেকে কি আসছে, মানে কেউ একটু বোর হবে না, বোরিং এর হওয়ার কিছুই নাই। নায়ক রাজ রাজ্জাকের রাজাধিরাজ রাজ্জাক প্রামাণ্যচিত্র নির্মাণের অনুপ্রেরণা থেকে জুইফুল সাবিনা ইয়াসমিন নির্মাণ করেছেন বলে জানান গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। কারণ আমি লক্ষ্য করেছি যে আমাদের দেশে যত লেজেন্ডারি ব্যক্তি ইতিমধ্যেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদেরকে নিয়ে সেভাবে কোনো কাজ হয় নাই। আমি এর আগে একটি কাজ করেছিলাম চিত্রনায়ক রাজ্জাককে নিয়ে, রাজাধিরাজ রাজ্জাক, সেটার থেকে পরবর্তী অনুপ্রেরণাটা আমার তৈরি হয়। এটা একদিক হচ্ছে যে এন্টারটেনমেন্টের ব্যাপারটাও এখানে আসছে, আর আরেকদিকে হচ্ছে যে ওনার জীবনটাকে আমরা খুব কাছ থেকে দেখেছি। প্রামাণ্যচিত্রের নতুন প্রজন্মের কণ্ঠশিল্পীরা
12টি গান পরিবেশন করেছেন। প্রামাণ্যচিত্রটি আগামী 5ই সেপ্টেম্বর দুপুর 2:40 চ্যানেল আই সহ ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে প্রচার হবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। কেরানীগঞ্জের সুভাড্ডা খাল পুনর্খনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন এবং সুরক্ষা শীর্ষক কাজের উদ্বোধন করলেন দুই উপদেষ্টা। সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ঝাউবাড়ি ব্রিজ এলাকায় এই অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্র ও পানি সম্পদ উপদেষ্টা স্থানীয়দের সচেতনতা ও অংশগ্রহণে গুরুত্ব আরোপ করেন। খননের মাধ্যমে সুভাড্ডা খাল প্রবাহমান করার পাশাপাশি যুক্ত করা হবে বুড়িগঙ্গা ও তুরাগ নদীর সাথে। মুশাহিদ রানীর রিপোর্ট। এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা শীর্ষক কাজের উদ্বোধন। স্থানীয়দের সার্বিক সহায়তা ও সচেতনতা ছাড়া প্রকল্প শেষ করা সম্ভব নয় বলছেন পানি সম্পদ উপদেষ্টা। অবৈধ দখলের কারণে খালের প্রবাহটা কমে গেছে, আর নির্বিচারে বর্জ্য ফেলার কারণে এটা আর পানির খাল নাই, তো এটা বর্জ্যের খাল হয়ে গেছে। এই জন্য আমরা এটাকে এবার খনন করে পানির প্রবাহ আনার উদ্যোগ নিয়েছি, কারণ যেই পরিমাণ প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য এখানে আছে সেটার একটা সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে খাল দূষণ ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এক সময় খালটি নৌকা চলতো, মাছ ধরা যেত, আশেপাশে কিছু জমিতে খালের পানি ব্যবহার করা যেত, অথচ আজ এই খাল প্রায় পুরোটাই বর্জ্য এবং পলিথিনে ভরা। দুঃখজনক ফলে সত্য, কিছু জায়গায় খাল এমনভাবে ভরাট হয়েছে যে হেঁটে পার হওয়া যায়। প্রকল্প অনুযায়ী এই দফায় খালের 14.24 কিলোমিটার অংশ খনন করা হবে, যার ব্যয় ধরা হয়েছে 317 কোটি 59 লাখ টাকা। মুশাহিদ রনি, চ্যানেল আই, কেরানীগঞ্জ, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে দেশ জুড়ে ব্যাপক সবুজায়নে অংশ হিসেবে নীলফামারীতেও বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলা লিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নানা প্রজাতির দেশীয় গাছের চারা। দেশকে সবুজে সাজানোর উদ্যোগে যুক্ত হচ্ছেন সর্বস্তরের মানুষ। আনোয়ারুল আলমের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। অগ্রযাত্রার নামে পরিবেশ বিরোধী উন্নয়ন আর দখল দূষণে বিপর্যস্ত বাস্তুতন্ত্র রক্ষায় সারা দেশের মতো নীলফামারীতেও সাড়া ফেলেছে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ আন্দোলন। বাংলা লিংকের সহায়তায় নিরাপদ আবাস নিশ্চিতের প্রত্যয়ে নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে গাছ আমরা লাগাই, এই গাছের কিন্তু নানা ধরনের উপকারিতা। তার মধ্যে একটি হচ্ছে বায়ু দূষণও কিন্তু এই গাছ কমিয়ে দেয়। রাস্তার ধারে এবং ঘনবসতি এলাকায় যদি বৃক্ষরোপণ করা হয় তাহলে বায়ু দূষণ 30% কমে যায়। এই উপকারী গাছকে কিন্তু আমাদের লাগাতে হবে যেখানে পারি আমরা। সুতরাং আসুন বৃক্ষরোপণের মাধ্যমে আমরা সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ফলদ, বনজ ও ওষুধি সহ নানা জাতের দেশীয় গাছের চারা হাতে উচ্ছ্বাসী শিক্ষার্থীদের মুখে সবুজের বন্দনা। গাছ আমাদের অক্সিজেন দেয়, এই গাছ পেয়ে খুবই খুশি। আমাদের সবাইকে গাছ দেওয়ার মাধ্যমে গাছ লাগানোর প্রতি উৎসাহিত করা হচ্ছে। উত্তরাঞ্চল বিশেষ করে মরুভূমি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, সে থেকে বাঁচতে হলে আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে। প্রকৃত জীবন ফাউন্ডেশন সুনিবিড়ভাবে জড়িত আছে এবং দীর্ঘ অনেক সময় ধরে কাজ করছে, এবং বাংলা লিংক পরিবারের পক্ষ থেকে আমরা এই মহৎ কাজটার সাথে যুক্ত হতে পেরে আসলে গর্বিত। এমন উদ্যোগ পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল করবে বলছেন পরিবেশবাদী সহ বিশিষ্টজনেরা। শিক্ষার্থীরা এই গাছগুলো তারা নিয়ে গিয়ে তারা নির্দিষ্ট জায়গায় রোপণ করবে এবং সেটা পরিচর্যা করবে।
প্রকৃতি সংরক্ষণ করার জন্য গাছের ভূমিকা অপরিসীম। আমরা চাই প্রত্যেকটি প্রতিষ্ঠান এগিয়ে আসলে আমাদের প্রকৃতি সংরক্ষিত হবে। নিরাপদ দেশ গড়তে কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা করেছেন সংশ্লিষ্টরা। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই গাছে আমাদের জীবন বাঁচাবে, সবুজ গাছ লাগাই জীবন বাঁচাই। শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হলো। আমরা আশা করি এই প্রক্রিয়া প্রতি বছরে অব্যাহত থাকবে। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রকৃতি বান্ধব উন্নয়ন নিশ্চিতের পাশাপাশি সবুজায়ন আন্দোলনকে বেগবান করার তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই পর্যায়ে আই স্পোর্টস। রাহুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রংপুর প্রেস ক্লাবে প্রশাসকের মাধ্যমে অবৈধভাবে সদস্য অন্তর্ভুক্তিতে নিষেধাজ্ঞার রায় বহাল রেখেছেন আদালত। রংপুর সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক ফারহানা খান এ রায় দেন। বাদী পক্ষের আইনজীবী জুবাইদুল ইসলাম ও মাহে আলম জানান, নিবন্ধনকে কেন্দ্র করে প্রেস ক্লাবে অবৈধভাবে প্রশাসক নিয়োগ করে সমাজসেবা কার্যালয়। এ নিয়ে উচ্চ আদালতে মামলা থাকা সত্ত্বেও প্রশাসক অবৈধভাবে সদস্য অন্তর্ভুক্তির উদ্যোগ নিলে আদালতে মামলা করে প্রেস ক্লাব। বিচক্ষণ আদালত খুব সুন্দর একটা অবজারভেশন দিয়ে, অর্থাৎ আমরা যে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনটা করেছিলাম এটা দোতরফা সূত্রে মঞ্জুর করেছেন। এই মঞ্জুর করাতে কি হলো, এই আবেদন মঞ্জুর করাতে এখন যে অবৈধভাবে তর্কিত প্রশাসক সদস্য অন্তর্ভুক্ত করতে যাচ্ছিলেন সেটা আপাতত বন্ধ হয়ে গেল। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। বিরতির পরে আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় 17 জন সাহায্য প্রার্থী সহ অন্তত 75 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অনাহারে মারা গেছেন 3 জন। গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় 5 সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছে কানাডা, ইরান, সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ। এছাড়া এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে গাজার সাংবাদিকরা। সাংবাদিক হত্যার ঘটনায় দুঃখজনক বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বিস্তারিত সুব্রত গায়নের রিপোর্টে। যুদ্ধবিরতির বিষয়ে কয়েক দফা আলোচনা হলেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এমনকি একদিনে 17 সাহায্য প্রার্থী সহ 70 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অনাহারে মারা গেছেন আরও 3 জন। সোমবার ইসরায়েলি হামলায় নিহত গণমাধ্যম কর্মীদের প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভ করেছেন গাজার সাংবাদিকরা। এ ঘটনায় শোক জানিয়েছে কানাডা, তুরস্ক, ইরান এবং সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ। হাসপাতালে সাংবাদিক হত্যার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই হামলার জন্য বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। সংস্থাটির মুখপাত্র বলেন, সাংবাদিকরা পুরো বিশ্বের দর্পণ, তাদের সুরক্ষা দিতে হবে। এদিকে গাজায় জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে মিছিল, সমাবেশ ও বিক্ষোভ হয়েছে। সুব্রত গাইল, চ্যানেল আই। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। অনুষ্ঠিত হল ট্রায়াল অব সূর্য সেন মঞ্চ নাটকের প্রদর্শনী। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে নাটকটির মঞ্চায়ন হয়। সূর্য সেনের ফাঁসির আগে ব্রিটিশ পুলিশের নির্মম অত্যাচার ও প্রহসনমূলক বিচার প্রক্রিয়া নিয়ে নাটকটি করে ঢাকা পদাতিক। মাসুম আজিজ রচিত ও নির্দেশিত নাটকটির নব নির্দেশনা দিয়েছেন নাদির চৌধুরী। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের ৩৭% বাংলাদেশি। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন পর্যন্ত অস্থায়ীভাবে কাজ করছেন ৮ লাখের বেশি বাংলাদেশি। করোনা মহামারীর পর ২০২২ সালে উন্মুক্ত হয় মালয়েশিয়ার শ্রমবাজার। তখন দেশটিতে যান ৪৯,৩৫৩ বাংলাদেশি। দ্রুত ও সহজভাবে বিদেশি কর্মী নিয়োগ পরিকল্পনার আওতায় নতুন করে মালয়েশিয়ায় প্রবেশ করেন প্রায় ৩,৯৭,০০০ বাংলাদেশি। বর্তমানে মালয়েশিয়ায় স্বল্প দক্ষ সবচেয়ে বেশি বিদেশি শ্রমিক যান বাংলাদেশ থেকে। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরও জানিয়ে ফিরছি। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে দালালির অভিযোগে ৬২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি হাসপাতালের রোগী বেসরকারি হাসপাতালে পাঠানোর অভিযোগ রয়েছে। ভুক্তভোগী রোগী এবং তাদের স্বজনরা বলছেন, দালালদের প্রতারণায় তারা অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছেন। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। কম খরচে চিকিৎসা করতে অনেকের ভরসা সরকারি হাসপাতাল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার হাসপাতালে এসে এসব রোগীকে পড়তে হচ্ছে প্রতারণার ফাঁদে। রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার হাসপাতালে অভিযান চালিয়ে আটক করা হয় এই চক্রের সদস্যদের। অভিযোগ, তারা কৌশলে রোগীদের চিকিৎসা ও টেস্টের জন্য বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য করছেন। ফলে চিকিৎসার খরচ বেড়ে যাচ্ছে কয়েক গুণ। কি হাসপাতাল আছে, উনির গাড়িতে আমার নিয়ে গেছে, দিয়ে যায় ওইখানে আমার এমআরআই কইরা আবার উনি আমাকে দিয়ে গেছে, রিপোর্টও দিয়ে গেছে, টাকা ৮,০০০। সরকারি হাসপাতালে পরীক্ষা করে আমরা 100 টাকা কম পাইলে আমাদের অনেক লাভ। সরকার যে শাস্তি দিবে আমরা চাই তা দালাল মুক্ত হই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দালালদের দৌরাত্ম্য হাসপাতালের প্রতি রোগীদের আস্থা নষ্ট করছে। আমরা অনেকভাবে তাদের সাথে বসে তাদের কথা বলে এই কথা তারা এরা হচ্ছে না। আমাদের যারা আনসার, যে অপ্রতুল একটা আনসার, ৪৪ জন আনসার, এই ৪৪ জন আনসার দিয়ে আসলে এত বড় অ্যাকশন। সব সরকারি হাসপাতালেই দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালানোর দাবি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। রংপুরে নারীদের বারবার গর্ভপাত বা রিকারেন্ট প্রেগন্যান্সি লসের কারণে ও প্রতিকার নিয়ে বৈজ্ঞানিক সেমিনার হয়েছে। অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ OGSB-র আয়োজনে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার ৩ শতাধিক চিকিৎসক অংশ নেন। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজ ফিটো ম্যাটার্নাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার সঞ্জিদা মাহমুদ ও OGSB রংপুরের সভাপতি অধ্যাপক ডাক্তার শাহী ফারজানা তাসমিন। অনুষ্ঠানের সহযোগী হিসেবে বক্তৃতা করেন ইনসেপ্টার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ আল আমিন ও সহকারী সেলস ম্যানেজার বাইজিদ আলম এবং অন্যরা। জানাবো, প্রিয় দর্শক, আবারও সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পর খেলার সংবাদে জানিয়ে ফিরছে। বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। জরুরি ঔষধের তালিকা করার পাশাপাশি রোগ শনাক্তে জরুরি পরীক্ষা নিরীক্ষার তালিকা করতে চায় সরকার। স্বাস্থ্য খাতের নানা অসঙ্গতি নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ইতোমধ্যে স্বাস্থ্য খাতের নানা পরিবর্তনে তারা কাজ করছেন। changehealthbd.com নামে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। উপজেলা পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামোর শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। বিশেষ BCS-এর আওতায় কয়েক বছরের পরিবর্তে মাত্র 4.5 মাস সময়ে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথাও জানান তিনি। জানাবো খেলার খবর। শেষ প্রান্তে আমরা, চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বুয়েট শিক্ষার্থীদের 3 দফা দাবি আদায় না হওয়ায় লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা। বুধবার সকাল 10টা থেকে শাহবাগে আবারও অবস্থান। নির্বাচন বয়কট করলে ভবিষ্যৎ রাজনীতি থেকে তারাই মাইনাস হবে বলছে বিএনপি। জুলাই সনদের আইনি প্রক্রিয়া ফেব্রুয়ারির মধ্যে হলে নির্বাচনে আপত্তি নেই এনসিপি। ডাকসু নির্বাচনে ভোটের দিন থাকবে বাড়তি নিরাপত্তা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে 7 পয়েন্টে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে শাইখ সিরাজের তথ্যচিত্র জুইফুল সাবিনা ইয়াসমিন চ্যানেল আইয়ে প্রচার 5 সেপ্টেম্বর।
এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নীলফামারীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সবুজে সাজানোর উদ্যোগে সর্বস্তরের অংশগ্রহণ। দর্শক, এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।